প্রবল বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ভারতের উত্তরাখণ্ড। নিখোঁজ 14 জন। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিল যুক্তরাষ্ট্র। ব্যর্থ হল যুদ্ধ থামানোর প্রচেষ্টা। যুক্তরাষ্ট্রের 400 কেজি বিস্ফোরকের সাহায্যে ঐতিহাসিক পারমাণবিক টাওয়ার ধ্বংস। এটি চামোলির মোকসা নদীর চিত্র। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আকস্মিক বন্যায় চামোলির মোকসা নদী ফুলে ফেপে উঠেছে। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পাড়ে জমা হয়েছে বিশাল ধ্বংসাবশেষ এবং উপড়ে পড়া গাছপালা। স্থানীয় মানুষজন কাদা এবং আবর্জনার মধ্যে দিয়েই চলাফেরা করছেন। পানির তোড়ে ভেসে গেছে অনেক বাড়ি। কোথাও কোথাও বাড়িগুলো পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার রাস্তাঘাট ও দোকানপাট। পানির প্রবল স্রোত এখনও দৃশ্যমান। ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং উদ্ধার কাজ তদারকি করছেন। প্রবল বৃষ্টির কারণে প্রায় 33টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 20 জন আহত হয়েছেন এবং 14 জন এখনও নিখোঁজ রয়েছেন। গত রাতে চামোলিতে এই দুর্যোগে 200 জনেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। জেলা ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র পুলিশ সুপারও ঘটনাস্থলে আছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের দেওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে নদী উপচে পড়ছে, বাড়িঘর ভেসে গেছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে নিখোঁজদের খোঁজে এবং আহতদের চিকিৎসার জন্য উদ্ধারকারী দল কাজ করছে। ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়েও যানবাহন চলাচল করছে, যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এখানকার জনজীবন স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ঘটছে। গত মঙ্গলবারও এই রাজ্যে ভূমিধস এবং ভারী বৃষ্টিতে কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছিল। উত্তরাখণ্ড একটি পাহাড়ি রাজ্য হওয়ায় প্রায় বন্যা এবং ভূমিধসের শিকার হয়। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলি সেনারা গাজা নগরীর কেন্দ্র দখলের জন্য দুই দিক থেকে চাপ সৃষ্টি করছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই জাতিসংঘে গাজার একটি যুদ্ধবিরতির প্রস্তাব আনা হলেও যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেওয়ায় তা বাতিল হয়ে গেছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ইসরায়েলি সেনারা স্থল এবং আকাশপথে একযোগে হামলা চালাচ্ছে। তারা গাজা নগরীর উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে সাধারণ মানুষকে পশ্চিম উপকূলীয় সড়কের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে সেখানকার বাসিন্দারা দুই দিক থেকে চাপের মুখে পড়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্য সশস্ত্র গোষ্ঠী হামাসকে কোণঠাসা করা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অবিরাম ড্রোন এবং যুদ্ধ বিমান থেকে বোমা ফেলা হচ্ছে। এমনকি বিস্ফোরক ভর্তি চালকবিহীন যান বা রোবট ব্যবহার করে পুরো এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই হামলায় শুধু বৃহস্পতিবারে অন্তত 40 জন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাজার হাজার পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে, কিন্তু পুরো গাজায় কোনো নিরাপদ স্থান খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর জানিয়েছে গাজা নগরীর মানুষের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু ভেঙে পড়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর বলেছে ইসরায়েল তাদের বিমান হামলায় সাধারণ নাগরিক এবং যোদ্ধাদের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই সংকটময় পরিস্থিতিতে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনা হয়েছিল। প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে যুদ্ধ থামানো, মানবিক সহায়তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র তার বিশেষ ক্ষমতা ভেটো প্রয়োগ করে প্রস্তাবটি বাতিল করে দেয়। ফলে আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ থামানোর এই প্রচেষ্টা আবারও ব্যর্থ হল। এই ঘটনায় গাজার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থা। বিশ্বের অন্যতম সেরা গ্রাফিক্স নির্মাতা এনভিডিয়ার তৈরি লক্ষ লক্ষ শক্তিশালী চিপ যুক্ত করে তৈরি হবে বিশ্বের অন্যতম শক্তিশালী এআই সুপার কম্পিউটার। আর সেই উদ্দেশ্যে প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে তাদের দ্বিতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টার তৈরি করতে চলেছে। এই বিশাল প্রকল্পটি সম্পন্ন হলে রাজ্যটিতে মাইক্রোসফটের মোট বিনিয়োগ $7 বিলিয়ন ছাড়িয়ে যাবে। গত বছরই মাইক্রোসফট $3.3 বিলিয়ন খরচ করে মাউন্ট প্লেজেন্ট নামক স্থানে তাদের প্রথম ডেটা সেন্টার তৈরির কাজ শুরু করেছিল। নতুন ঘোষণা অনুযায়ী এর পাশেই দ্বিতীয় ডেটা সেন্টারটি তৈরি করা হবে। মাইক্রোসফট জানিয়েছে তাদের প্রথম ডেটা সেন্টারটি আগামী বছর চালু হওয়ার কথা এবং সেখানে প্রায় 500 মানুষের কর্মসংস্থান হবে। দ্বিতীয় প্রকল্পটি সম্পন্ন হলে মোট 800 জন কাজ করার সুযোগ পাবে বলে দাবি করেছেন মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্রাড স্মিথ। আমরা এগিয়ে যাচ্ছি, কাজের সুযোগ বাড়ছে এবং কম্পিউটিং এর জগৎ বড় হচ্ছে। এটি একটি অসাধারণ বিষয়।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ডেটা সেন্টারটিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই সুপার কম্পিউটার স্থাপন করা হবে। এতে এনভিডিয়া কোম্পানির তৈরি লক্ষ লক্ষ শক্তিশালী চিপ একসাথে যুক্ত থাকবে। ব্রাড স্মিথের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতে বিশ্বে আমেরিকার নেতৃত্ব ধরে রাখার জন্য এই সুপার কম্পিউটারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশাল প্রকল্পের কারণে যেন স্থানীয় মানুষদের ওপর কোনো আর্থিক চাপ না পড়ে, সেদিকেও নজর রাখছে মাইক্রোসফট। তারা জানিয়েছে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির জন্য যা খরচ হবে তা তারা নিজেরাই দিয়ে দেবে। এর ফলে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল বাড়বে না। ডেটা সেন্টারটিকে ঠান্ডা রাখার জন্য একটি অত্যাধুনিক কুলিং সিস্টেম ব্যবহার করা হবে। এই সিস্টেমটি উইসকনসিনের ঠান্ডা আবহাওয়াকে কাজে লাগাবে, যার ফলে পানির ব্যবহার অনেক কমে যাবে। মাইক্রোসফটের দাবি, বছরে এই বিশাল ডেটা সেন্টারে যে পরিমাণ পানি খরচ হবে তা একটি সাধারণ রেস্টুরেন্টের সমান। We're going to keep Bagram, the big air base, that one of the biggest air bases in the world. We gave it to them for nothing. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন তিনি আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ আবার যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে আনতে চান। যুক্তরাজ্য সফরের সময় এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেছেন, যখন যুক্তরাষ্ট্র 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেছিল, তখন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিশাল ঘাঁটিটি তালেবানের হাতে ছেড়ে দেন। ট্রাম্পের মতে এটি ছিল একটি ভুল সিদ্ধান্ত। আমরা ক্ষমতা এবং সম্মান নিয়ে আফগানিস্তান থেকে চলে যেতে পারতাম, কিন্তু বিশ্বের অন্যতম বৃহৎ এই ঘাঁটিটি আমরা তাদের বিনামূল্যে দিয়ে এসেছিলাম। আমরা এটি ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটি একটি ছোট ব্রেকিং নিউজ হতে পারে। ঘাঁটিটি চাওয়ার একটি কারণ, এটি চীন যেখানে তার পারমাণবিক অস্ত্র তৈরি করে সেখান থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব। ট্রাম্পের দাবি, তিনি তালেবানদের সাথে আলোচনা করে এই ঘাঁটিটি পুনরুদ্ধার করতে পারবেন। তিনি বলেন, তালেবানদের যুক্তরাষ্ট্রের কাছে কিছু প্রয়োজন, আর সেই সুযোগটি কাজে লাগিয়ে তিনি ঘাঁটিটি ফেরত চান। বাগরাম বিমান ঘাঁটি ছিল আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের মূল কেন্দ্র। প্রায় 20 বছর ধরে এটি আফগান যুদ্ধের সময় মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। 2021 সালে যখন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে পুরোপুরি চলে যায়, তখন তালেবানরা আবার দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবে রূপ নেয় কিনা। রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত 2টি সাবমেরিন সফলভাবে মিসাইল পরীক্ষা করেছে। এই মহড়াটি ওখটস্ক সাগরে অনুষ্ঠিত হয়। রাশিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রাসনোয়ারস্ক এবং ওমক্স নামের 2টি সাবমেরিন থেকে 3টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো 250 কিলোমিটারেরও বেশি দূরে থাকা একটি সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত করে। নৌবাহিনীর প্রেস সার্ভিস নিশ্চিত করেছে যে 3টি ক্ষেপণাস্ত্রই তাদের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। এই পরীক্ষার সময় নৌবাহিনীর অন্য জাহাজ এবং বিমানগুলো পুরো এলাকাটিকে সুরক্ষিত করে রেখেছিল যাতে কোনো সমস্যা না হয়। এই মিসাইল পরীক্ষাটি রাশিয়ার একটি বৃহত্তর সামরিক মহড়ার অংশ। এই মহড়াটি মূলত উত্তর প্রশান্ত মহাসাগরের নৌপথগুলো রক্ষা করার এবং কামচাটকা ও চুকোটকা অঞ্চলের উপকূল সুরক্ষার জন্য করা হয়েছে। রাশিয়ার নৌবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এই মহড়াটি আয়োজন করা হয়েছে। এই মহড়াটি তাদের গ্রীষ্মকালীন প্রশিক্ষণের শেষ পর্যায়ে ছিল। এ ধরনের সামরিক মহড়া সাধারণত কোনো দেশের সামরিক শক্তির প্রমাণ হিসেবে কাজ করে। রাশিয়ার এই সফল মিসাইল পরীক্ষা তাদের নৌবাহিনীর সক্ষমতাকে আরও একবার তুলে ধরল। মাত্র 10 সেকেন্ডের মাঝেই গুড়িয়ে দেওয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল পারমাণবিক কুলিং টাওয়ার। কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, শক্তিশালী বিস্ফোরণের পর টাওয়ারটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়েছে এবং চারিদিকে ধুলোর ঝড় তৈরি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হার্টসভিলের এই বিশাল পারমাণবিক কুলিং টাওয়ারটি ভাঙতে ব্যবহার করা হয়েছে 400 কেজিরও বেশি বিস্ফোরক। পরিকল্পিত বিস্ফোরণের মাধ্যমে টাওয়ারটি ভাঙার কাজটি করা হয়েছে গত বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল আনুমানিক 6টা 30 মিনিটে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই টাওয়ারটি ধ্বংস করার জন্য 900 পাউন্ডেরও বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লেগেছে 10 সেকেন্ডেরও কম। জানা গেছে, টাওয়ারটি হার্টসভিল নিউক্লিয়ার প্ল্যান্ট নামক একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অংশ ছিল, যা বহু বছর আগেই বাতিল হয়ে যায়। পরিত্যক্ত এই কাঠামোটি অবশেষে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে অপসারণ করা হলো। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কুলিং টাওয়ার মূলত চুল্লি থেকে উৎপন্ন অতিরিক্ত তাপ নিরাপদে পরিবেশে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে। একে একটি বিশাল হিট এক্সচেঞ্জার বলা যেতে পারে, যা পানি থেকে তাপ বাতাসে ছড়িয়ে দেয়। বিদ্যুৎ কেন্দ্র বা কারখানার যন্ত্রপাতি ঠান্ডা রাখতে প্রচুর পানির প্রয়োজন হয়। কুলিং টাওয়ার এই পানিকে ঠান্ডা
ঠান্ডা করে বারবার ব্যবহারযোগ্য করে তোলে, ফলে পানির অপচয় কমে এবং গরম পানি সরাসরি নদী বা লেকে ফেলে পরিবেশ ও জলজ প্রাণীর ক্ষতি করা এবং তাপীয় দূষণ থেকে বিরত থাকা যায়। এই সফল ধ্বংসযজ্ঞটি প্রকৌশলবিদ্যার একটি দারুণ উপহার হিসেবে বিবেচিত হচ্ছে। রেসের মাঠে ঘোড়ার বদলে দৌড়াচ্ছে 2 কুঁজওয়ালা উট। চীনের উত্তরে অবস্থিত ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে সম্প্রতি অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী আলাক্সা নাদাম উৎসব। আর এই উৎসবে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে উটের দৌড় প্রতিযোগিতা। মঙ্গোলীয় ভাষায় নাদাম শব্দটার মানে হল মজা আর খেলাধুলা, আর এই উৎসবে ঠিক তাই হয়। এটা মূলত যাযাবর সম্প্রদায়ের আনন্দ উৎসব। সাধারণত এই উৎসবে 3টি প্রধান খেলা থাকে: কুস্তি, নিখুঁত লক্ষ্যে তীর চালানো আর ঝড়ের বেগে ঘোড়া ছোটানো। এগুলোকে ওরা খুব গর্ব করে বলে পুরুষদের 3টি খেলা। কিন্তু এবারের উৎসবে ছিল এক নতুন চমক। ইতিহাসে এই প্রথমবার দৌড়ের মাঠে নামানো হলো উটদের। যেই স্থানে উৎসবটি হয়েছে সেই আলাক্সা এলাকাটা চীনে উটের শহর নামেই পরিচিত। সেখানকার মানুষের জীবনের সাথে উট ওতপ্রোতভাবে জড়িত। ক্যামেল সুপার লিগে অংশগ্রহণকারী লি মিং জানান, তিনি প্রায় 1 মাস ধরে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছেন। আজ আমি 1 কিলোমিটার এবং 8 কিলোমিটার উট দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে আমি 1 মাসেরও বেশি সময় ব্যয় করেছি। আমার উটকে সুস্থ রাখার জন্য আমি প্রতিদিন সময় মতো খাওয়ানোর চেষ্টা করেছি এবং প্রায়শই এটিকে হাঁটার জন্য বাইরে নিয়ে যেতাম। এত বড় ইভেন্টের অংশ হতে পেরে আমি সত্যিই উত্তেজিত। জয়ই সবকিছু নয়, সবার সাথে প্রতিযোগিতা করতে পারা আমার কাছে অনেক কিছু। মরুভূমির এই জাহাজগুলো যখন রেসের মাঠে নামে তখন উৎসবে একটা নতুন আমেজ চলে আসে। দর্শকরাও এই ব্যাপারটা দেখে দারুণ মজা পেয়েছেন। সব মিলিয়ে নাচ, গান আর এই নতুন উটের দৌড় নিয়ে এবারের নাদাম উৎসবটা ছিল এক কথায় অসাধারণ।